স্বাগত জানাচ্ছি শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং প্রিয় ইউটিউব ভিউয়ারদের এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। আমরা আজকে এইচএসসির অর্থাৎ কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালে এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি অর্থাৎ এখন যারা একাদশ শ্রেণীতে পড়ছে যেসব শিক্ষার্থী বন্ধুরা তারা 2022 সালে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করবে এবং তাদের যে শর্ট সিলেবাস রয়েছে সেই শর্ট সিলেবাস বিষয়ে আমরা দেখব যে কোন কোন অধ্যায়গুলো, শিক্ষণফলগুলো এবং পাঠ ও পাঠের শিরোনামগুলো যুক্ত হয়েছে সেগুলো বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব। আজকে আমরা সমাজকর্ম প্রথম পত্রের এবং দ্বিতীয় পত্র দুটো বিষয় নিয়েই আলোচনা করব। এটা আলোচনার পূর্বে আমরা ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক যে মেসেজটি রয়েছে সেই মেসেজটি আমরা একটু দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংক্রান্ত উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এতদ সঙ্গে সংযুক্ত করা হলো। উক্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের অবহিতকরণ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সংযুক্ত 1 জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এবং অধ্যক্ষ ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীনের এইচএসসি পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ অধ্যক্ষ বরাবর সব শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য পাঠানো হয়েছে। তাহলে আমরা এবার দেখব সমাজকর্ম প্রথম পত্রের বিষয় কোড হচ্ছে 271। আমরা এখানে প্রথম কলামে দেখতে পাচ্ছি অধ্যায় শিরোনাম, তারপরে হচ্ছে শিক্ষণফল, তারপরে হচ্ছে পাঠ ও পাঠের শিরোনাম এবং পরবর্তীতে ক্লাসের সংখ্যা, ক্লাসের ক্রম এবং যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমরা মন্তব্যের ঘরে মন্তব্য দেখার চেষ্টা করব এবং 100% এখানে হচ্ছে 100 মার্কের তত্ত্বীয় অর্থাৎ থিওরি প্রশ্ন হয়ে থাকে। এই সাবজেক্টে কোনো প্র্যাকটিক্যাল নেই। তাহলে আমরা শুরু করছি সমাজকর্ম প্রথম পত্র। প্রথম অধ্যায় সমাজকর্ম প্রকৃতি এবং পরিধি। সমাজকর্মের ধারণা W.A. ফ্রিডল্যান্ডার, মরেলস A. এবং শেফার B.W. এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞা। সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য, সমাজকর্মের প্রকৃতি ও বৈশিষ্ট্য, সমাজকর্মের পরিধি, সমাজকর্মের গুরুত্ব, সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। দরিদ্র আইনের ধারণা, সমাজকর্ম পেশার বিকাশে দরিদ্র আইনের ভূমিকা 1601, 1834, 1905 এবং 1942। সমাজকর্ম পেশার ইতিহাসে বিভিন্ন সংগঠনের ভূমিকা ও কার্যক্রম। দান সংগঠন সমিতি COS, NASW, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স এবং CSWE, কাউন্সিল ফর সোশ্যাল ওয়ার্ক এডুকেশন। শিল্প বিপ্লবের ধারণা এবং আর্থসামাজিক জীবনে শিল্প বিপ্লবের প্রভাব, সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা। এবারে তৃতীয় অধ্যায় সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা। পেশার ধারণা, পেশা ও বৃত্তির সম্পর্ক, সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য, সমাজকর্ম পেশার গুরুত্ব এবং মূল্যবোধের ধারণা ও ধরন এবং সমাজকর্ম মূল্যবোধের ধারণা, সমাজকর্ম পেশার মূল্যবোধ ও নীতিমালা এবং এর গুরুত্ব, পেশা হিসাবে সমাজকর্ম। চতুর্থ সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়, সমাজ কল্যাণের ধারণা, সমাজ কল্যাণের লক্ষ্য উদ্দেশ্য, সমাজকর্ম ও সমাজ কল্যাণের সম্পর্ক, ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম ও এর গুরুত্ব, দানশীলতা, সদকা, জাকাত, ধর্মগোলা, সরাইখানা, দেবোত্তর, বাইতুল মাল, ওয়াকফ এবং এতিমখানা। সমাজসেবা ও সমাজকর্ম, সামাজিক নিরাপত্তা সমাজকর্ম, সামাজিক পরিবর্তন ও সমাজকর্ম, সামাজিক উন্নয়ন ও সমাজকর্ম, সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজকর্ম, সামাজিক আন্দোলন ও সমাজ সংস্কার আন্দোলন, সতীদাহ, বিধবা বিবাহ এবং নারী শিক্ষা। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়। এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় সমাজকর্মের পদ্ধতি, পরিচ্ছদ 6.1 অর্থাৎ 6.1 ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি।
সমাজকর্ম পদ্ধতির ধারণা, সমাজকর্ম পদ্ধতির ধরন, ব্যক্তি সমাজকর্মের ধারণা, ব্যক্তি সমাজকর্মের উপাদান, ব্যক্তি সমাজকর্মের নীতিমালা, সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান প্রক্রিয়া, সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে ব্যক্তি সমাজকর্মীর সম্পর্ক এবং যেটাকে র্যাপো বলা হয়, এবং ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র, পরিচ্ছদ ৬.২ দল ও সমষ্টির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি আংশিক, অর্থাৎ এই পরিচ্ছদ বা এই অধ্যায়ে অংশ বিশেষ দেওয়া হয়েছে, এই জন্য আংশিক কথাটি ব্র্যাকেটে দেওয়া হয়েছে। দল সমাজকর্ম, দল সমাজকর্মের ধারণা, উপাদান, নীতিমালা, দল সমাজকর্ম প্রক্রিয়া, দলীয় সমস্যা সমাধান প্রক্রিয়া, দলীয় সমাজকর্মীর ভূমিকা, দল সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র এবং সমষ্টি সমাজকর্ম, সমষ্টি সমাজকর্মের ধারণা, শ্রেণী বিভাগ, সমষ্টি সমাজকর্মের নীতিমালা, তারপরে হচ্ছে সমষ্টি সমাজকর্মের উপাদান এবং সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠনের প্রক্রিয়া এবং সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠনের প্রয়োগ ক্ষেত্র। এরপরে হচ্ছে পরিচ্ছদ ৬.৩ সমাজকর্ম প্রশাসন, কার্যক্রম ও গবেষণা পদ্ধতি, সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম প্রশাসনের ধারণা, সমাজকর্ম প্রশাসনের উপাদান, সমাজকর্ম প্রশাসনের গুরুত্ব, সামাজিক কার্যক্রম, সামাজিক কার্যক্রম ধারণা এবং সামাজিক কার্যক্রম প্রক্রিয়া, সামাজিক কার্যক্রমের গুরুত্ব, সমাজকর্ম গবেষণা, গবেষণা, সামাজিক গবেষণা ও সমাজকর্ম গবেষণার ধারণা, সমাজকর্ম গবেষণার ধাপ এবং সমাজকর্ম গবেষণার গুরুত্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি ৭৫টি ক্লাস অর্থাৎ 75 ক্লাসের মাধ্যমে প্রথম পত্র সমাপ্ত হবে এবং মানবন্টনে প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে, অর্থাৎ প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন কোনরূপ পরিবর্তন সাধিত হয়নি, শুধুমাত্র সিলেবাস পরিবর্তিত হয়েছে। এবার আমরা সমাজকর্মের দ্বিতীয় পত্র বিষয়কোড ২৭২, এটা আমরা দেখার চেষ্টা করছি। এখানেও বলা হচ্ছে একই কথা, অর্থাৎ কোভিড-১৯ প্রেক্ষিতে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সমাজকর্ম দ্বিতীয় পত্র বা বিষয়কোড ২৭২। এখানে অধ্যায় এবং অধ্যায়ের শিরোনাম, শিখনফল, বিষয় বস্তু, পাঠ ও পাঠের শিরোনাম এবং প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা এবং ক্লাসের ক্রমসংখ্যা এবং মন্তব্য দেয়া রয়েছে। প্রথম অধ্যায় হচ্ছে বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা এবং মৌলিক মানবিক চাহিদার ধারণা, বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদার বর্তমান পরিস্থিতি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং চিত্ত বিনোদন, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্তরায় এবং বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের গৃহীত পদক্ষেপ। তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে সমাজকর্মের শাখা, সমাজকর্মের শাখার পরিচিতি, মানবিক সমস্যার সাথে সমাজকর্মের বিভিন্ন শাখার সম্পর্ক এবং চিকিৎসা সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম, সাইকিয়াট্রিক সমাজকর্ম এবং শিল্প সমাজকর্ম, বিদ্যালয় সমাজকর্ম এবং প্রবীণ সমাজকর্ম, চিকিৎসা সমাজকর্মের ধারণা, চিকিৎসা সমাজকর্মের ইতিহাস এবং চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব, চিকিৎসা সমাজকর্মীর ভূমিকা, ক্লিনিক্যাল ও সাইকিয়াট্রিক সমাজকর্মের ধারণা, গুরুত্ব এবং বিদ্যালয় সমাজকর্মের ধারণা, বিদ্যালয় সমাজকর্মের ইতিহাস। এরপরে হচ্ছে বিদ্যালয় সমাজকর্মীর গুরুত্ব, শিক্ষার্থীর উন্নয়নে বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা, শিল্প সমাজকর্মের ধারণা ও প্রকৃতি, শিল্প সমাজকর্মীর ভূমিকা এবং প্রবীণ কল্যাণের ধারণা, প্রবীণ কল্যাণের সমাজকর্মীর ভূমিকা এবং তৃতীয় হচ্ছে সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন আংশিক, অর্থাৎ এই তৃতীয় অধ্যায়ও আংশিক দেওয়া হয়েছে, সেই কথা বলা হচ্ছে। সামাজিক সমস্যার ধারণা, বৈশিষ্ট্য, কারণ, সামাজিক সমস্যার আন্তঃসম্পর্ক, যৌতুকের ধারণা, কারণ ও সমাজকর্মীর ভূমিকা, বাল্যবিবাহের ধারণা, কারণ ও সমাজকর্মীর ভূমিকা, মাদকাসক্তের ধারণা, কারণ, পরিস্থিতি, প্রভাব ও সমাজকর্মীর ভূমিকা, অটিজমের ধারণা, বাংলাদেশে অটিজম পরিস্থিতি, প্রভাব এবং অটিজম সমস্যায় সমাজকর্মীর ভূমিকা, জলবায়ু পরিবর্তনের ধারণা ও কারণ, বাংলাদেশের মানুষের জীবন জীবিকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা এবং এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায় সামাজিক সমস্যা
প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা। সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থার ধারণা, বৈশিষ্ট্য, সামাজিক প্রতিষ্ঠান হিসাবে বিবাহ ও পরিবারের ধারণা এবং কার্যাবলী, সামাজিক সমস্যা প্রতিরোধে বিবাহ ও পরিবারের ভূমিকা, যৌতুক, বাল্যবিবাহ, অপরাধ এবং যৌন হয়রানি ও নিপীড়ন, জঙ্গিবাদ, অপুষ্টি, শিশু ও নারী নির্যাতন, মানসিক সমস্যা প্রভৃতি। বিবাহ ও পরিবারের ভূমিকা উন্নয়নে সমাজকর্মীর হস্তক্ষেপ, ধর্মের ধারণা, সামাজিক সমস্যা প্রতিরোধে ধর্মের ভূমিকা, ধর্মীয় মূল্যবোধ গঠনে সমাজকর্মীর হস্তক্ষেপ, গণমাধ্যমের ধারণা ও ধরন, সামাজিক সমস্যা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা, গণমাধ্যমের ভূমিকা উন্নয়নের সমাজকর্মীর হস্তক্ষেপ, আইন প্রয়োগকারী সংস্থার ধারণা ও ধরন এবং সামাজিক সমস্যা সমাধানে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা, সামাজিক আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা দানে সমাজকর্মীর ভূমিকা। এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায়, সামাজিক আইন ও সমাজকর্ম। এটাও আংশিক দেওয়া হয়েছে, অর্থাৎ সামাজিক আইনের ধারণা, সামাজিক আইনের উদ্দেশ্য, গুরুত্ব, সামাজিক সমস্যা ও সামাজিক আইন এবং এর ধারা, 1961 সালের মুসলিম পারিবারিক আইন এবং সামাজিক আইন প্রণয়ন ও প্রয়োগের সমাজকর্মীর ভূমিকা। এবং ষষ্ঠ অধ্যায় হচ্ছে বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম আংশিক। এটাও ষষ্ঠ অধ্যায় আংশিক দেওয়া হয়েছে। বাংলাদেশের সরকারি সমাজসেবার পরিচিতি, গ্রামীণ সমাজসেবার ধারণা, উদ্দেশ্য এবং কার্যক্রম, গ্রামীণ সমাজসেবার কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ, শহর সমাজসেবার ধারণা, উদ্দেশ্য এবং কার্যক্রম, শহর সমাজসেবার কার্যক্রমের সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ। সপ্তম অধ্যায় হচ্ছে বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম আংশিক। বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, ব্র্যাকের উদ্দেশ্য ও কার্যক্রম, ব্র্যাকের কার্যক্রমের সমাজকর্ম পদ্ধতির অনুশীলন, গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য ও কার্যক্রম, গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের সমাজকর্ম পদ্ধতির অনুশীলন। এবং অষ্টম অধ্যায় হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম আংশিক। আন্তর্জাতিক সংগঠনের ধারণা, ইউনিসেফের উদ্দেশ্য ও কার্যক্রম, ইউনিসেফের কার্যক্রমের সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ, ইউএনডিপি এর উদ্দেশ্য কার্যক্রম, বাংলাদেশে ইউএনডিপি এর ভূমিকা এবং ইউএনডিপি এর কার্যক্রমের সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 75টি ক্লাসের প্রয়োজন হবে দ্বিতীয় সমাজকর্মের দ্বিতীয় পত্র লেসন সমাপ্ত করতে, এবং মানবন্টন প্রশ্নপত্রের ধারা এবং মানবন্টন অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র সিলেবাসটি পরিবর্তিত হয়েছে। তাহলে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে সবগুলো বিষয় ভিত্তিক সিলেবাস আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেদের যখনই প্রয়োজন হয় তখন তোমরা ইউটিউব থেকে সিলেবাসগুলো দেখে নিবে এবং তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হয়। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।